আজকে আমরা ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ শিখব। একদম ক্লাস 7-8 থেকে শুরু করে 11-12 কলেজের বিভিন্ন পরীক্ষা, তারপরে চাকরির পরীক্ষা অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সব জায়গায় ভয়েস চেঞ্জ বা কোনো না কোনো রকমভাবে ভয়েস চেঞ্জের কোনো অ্যাপ্লিকেশান পরীক্ষায় এসে থাকে। তো ভয়েস চেঞ্জ শেখা সবার জন্য জরুরি। আমি একদম বেসিক ভয়েস থেকে যতটা কমপ্লেক্স ভয়েস হয়, মানে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, বিভিন্ন রকম অবজেক্ট, কোয়াসি প্যাসিভ ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সমস্ত রকম ভয়েসই শেখাবো এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট। এখানে একদম বেসিক ভয়েস চেঞ্জ মানে টেন্স রিলেটেড যে ভয়েস চেঞ্জগুলো আছে এবং সময়গুলোরে আরও কিছু ভয়েস চেঞ্জ শেখাবো। তো দেখো, একটা বাক্যকে ট্রানজিটিভ ভার্ব দিয়ে দুরকমভাবে ব্যাখ্যা করা যায় বা এক্সপ্রেস করা যায়। কীরকম হয়, প্রথমে দুটো এক্সাম্পল নিয়েছি। কৃষ্ণা কিল্ড কালিয়া স্নেক, অর্থাৎ কৃষ্ণ ভগবান কালীয় দমন করেছিলেন। আবার আর একটা বাক্য, কালিয়া স্নেক ওয়াজ কিল্ড বাই কৃষ্ণা, অর্থাৎ কালিয়া স্নেকের কালীয় সাপের কৃষ্ণের মাধ্যমে মৃত্যু হয়েছিল। দেখো, কৃষ্ণ মেরেছিল কালীয়কে আর কালীয়র মৃত্যু হয়েছিল কৃষ্ণের মাধ্যমে। এই দুটো বাক্যর একই রকমের মানে, কিন্তু দুটো বাক্যের ভার্ব ফর্মটাকে লক্ষ্য করো। একটায় কিল্ড আছে, একটায় ওয়াজ কিল্ড আছে, অর্থাৎ একটার ক্ষেত্রে ভার্ব বেড়েছে। আবার একটায় যে সাবজেক্ট ছিল, সাবজেক্ট কোনটা? ফার্স্টটায় সাবজেক্টকে কৃষ্ণা, এইখানে সেটা কি হয়ে গেছে? বাই কৃষ্ণা। প্রথমটায় কৃষ্ণ মেরেছিল, দ্বিতীয়টায় কৃষ্ণর মাধ্যমে মারা হয়েছিল। আর এই বাক্যটায় অবজেক্ট কি ছিল না? কালিয়া স্নেক। আর এই বাক্যটায় সেটা ভার্ব হয়ে গেছে, কালিয়া স্নেক। এরমভাবে যখন একটা সেন্টেন্সের সাবজেক্টটা অন্য একটা সেন্টেন্সে অবজেক্ট হয়ে যায় এবং একটা সেন্টেন্সের অবজেক্ট অন্য একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায় এবং ভার্বে কিছু নেসেসারি পরিবর্তন করা হয়, তখন দু রকমের বাচ্য তৈরি হয়। সেগুলোই ভয়েস। মানে বাচ্য বলতে বলার ধরন, ভয়েস মানেই বলতে পারছো কিরমভাবে লোকে বলবে, গলার আওয়াজ বা স্বর, এরকম। একটাকে বলে কর্তৃবাচ্য এবং একটাকে বলে কর্মবাচ্য। কর্তৃবাচ্য বলতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং কর্মবাচ্য বলতে প্যাসিভ ভয়েস। এবার দেখো, এই দুটো সেন্টেন্স থেকে আমরা বুঝার চেষ্টা করি কোনটাকে কর্মবাচ্য বলে, কোনটাকে কর্তৃবাচ্য বলে। These two sentences have the same meaning. আমি আগেই বুঝিয়ে দিলাম যে দুটো বাক্যের একই মানে আছে। In sentence 1, এখানটা পড়ছি। In sentence 1, subject Krishna is a doer of the action. কাজটা কে করছে? না, কৃষ্ণ ভগবান করছেন। কেউ একজন কাজটা করছে, তাই জন্য এটা একটা অ্যাকশন বা কাজ। অ্যাকশন থেকে এই অ্যাক্টিভ শব্দটা, মানে কেউ একজন অ্যাক্ট করছে, এখান থেকেই অ্যাক্টিভ শব্দটা এসছে। তাহলে যখন কোনো সেন্টেন্সে কেউ একজন কাজ করে বা কোনো জিনিস কাজ করে, জিনিস কীভাবে কাজ করে সেটা আমরা পরে বুঝতে পারবো। আপাতত ধরে নাও কোনো একজন মানুষ বা কোনো পশু প্রাণী, জীবিত বস্তু কাজ করছে, তখনই সেটা অ্যাক্টিভ ভয়েস। আর ইন সেন্টেন্স নাম্বার 2, দ্য সাবজেক্ট কালিয়া স্নেক ইজ দ্য রিসিভার অফ অ্যাকশন। কাজটা কার ওপর করা হচ্ছে? না, কালিয়া স্নেকের ওপর করা হচ্ছে, তাই কালিয়া স্নেক যেন ওই কাজটাকে গ্রহণ করছে। আর এটা কে করেছে? না, কৃষ্ণা করেছে। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। যখন কেউ কাজটা করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, যখন কারুর দ্বারা করা হয় তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। আচ্ছা, তারপরে কিছু আমি নিয়ম লিখেছি, এগুলো তোমরা দেখে নিতে পারো। 1 থেকে 6 আমি মোটামুটি নিয়মগুলো বলে দিয়েছি, এবং নিয়মগুলো বলা না থাকলে আমরা আস্তে আস্তে ভয়েস চেঞ্জ যখন প্র্যাকটিস করবো তখন নিয়মগুলো শিখে যাব। তোমরা একবার প্র্যাকটিস করার পর নিয়মগুলো পড়ে নেবে, শেখার পর নিয়মগুলো পড়ে নেবে। ফার্স্টে এই যে ওখানে যেমন ধরো কৃষ্ণ ছিল, সেটা বাই কৃষ্ণা হয়ে গিয়েছিল, আর কালিয়া স্নেকটা কালিয়া স্নেক।
এখানে কিন্তু সাবজেক্ট বা অবজেক্টের সেরকমভাবে কোনো রকম পরিবর্তন ঘটেনি, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে বা কিছু কিছু অবজেক্টও আছে যেগুলোর পরিবর্তন হয়ে যায় যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাওয়া হয়। তোমাদের পরীক্ষায় যে কোনো রকম ভয়েস দিতে পারে, যদিও অ্যাক্টিভ থেকে প্যাসিভ জিজ্ঞাসা করার প্রবণতা বেশি থাকে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাধারণত কমই জিজ্ঞাসা করা হয়। তো এরকম কয়েকটা সাবজেক্ট প্রথমে দেখে নিই। দেখো বলছে আই যদি থাকে, এই যে টেবিলটা রয়েছে প্রোনাউনের সেইটা বলছি, এই টেবিলটা প্রোনাউনের। তো যদি আই থাকে সেটা মি হয়ে যায়, উই থাকলে আস হয়ে যায়, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। কিন্তু ইউ বা ইট এই দুটো সাবজেক্ট যদি থাকে সেগুলো একই রকম থেকে যায়, অর্থাৎ ইউ বা ইটই হয়। আবার দেখো ডান দিকে যে মি আস হিম হার দেম আছে, এগুলো প্যাসিভ ভয়েসে তোমার সেন্টেন্সটা দিতে পারে, সেগুলোকে চেঞ্জ করে তোমাদেরকে কি করতে হবে, আই, উই, হি, সি, দে। এক্সাম্পলগুলো আমি দেওয়া শুরু করি, এবার আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আরও একটা টেবিল লিখেছি, দেখো টেবিল অফ ভার্বস ফ্রম, এই যে এইটা। এই টেবিলটা কিছু নিয়ম লেখা আছে ভয়েস চেঞ্জের, সেগুলো এক্ষুনি বললে হয়তো বুঝতে পারবে না যদি কেউ নতুন নতুন ভয়েস চেঞ্জ শেখো। আর আরেকটা টেবিলও রয়েছে যে টেন্স চার্ট, মানে কোন টেন্সে বাক্য থাকলে কিভাবে সেই টেন্সে সেটার ভয়েস চেঞ্জ করতে হয়। তো এটাও প্রথম ভয়েস চেঞ্জ শিখলে তোমরা বুঝতে পারবে না, একবার শিখে নেওয়ার পর তোমরা এই চার্টগুলো থেকে মিলিয়ে নেবে যে ঠিকমতো শিখলে কিনা ঠিকমতো করতে পারছো। ঠিক আছে, এবার প্রথমে দেখি টেন্স দিয়ে কিরমভাবে ভয়েস চেঞ্জ হয়। কোন কোন টেন্সে ভয়েস চেঞ্জ হয়? আমাদের দেখো 12 রকমের টেন্স আছে প্রত্যেকটা ফর্মে, মানে প্রেজেন্টে 4 রকমের টেন্স হয়, ফিউচারে 4 রকমের টেন্স হয় এবং পাস্টে 4 রকমের টেন্স হয়। কিন্তু সমস্ত রকমের টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। যে যে টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয় সেগুলো হচ্ছে কি, সেগুলো আস্তে আস্তে এক্সাম্পল থেকে, এখানে চার্ট দেওয়া আছে দেখে নিও। এক্সাম্পল থেকে আমরা দেখি সরাসরি, তাহলে সময় নষ্ট কম হবে। তো প্রথমে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, আছে না যে ভার্বের যে ফর্মটা আছে সেইটার সাথে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে এস বা ইএস যুক্ত থাকে। সেই ক্ষেত্রে এস বা ইএস যদি ভার্বের সাথে যুক্ত থাকে কিংবা কোনো কিছু না যুক্ত থাকলেও সেটা সিম্পল প্রেজেন্ট হয়। তখন যেরকম ইচ্ছে সেই অনুযায়ী, মানে যেরকম দরকার সেই অনুযায়ী ইজ, অ্যাম, আর যুক্ত হবে। তার সাথে যে ভার্বটা আছে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম যুক্ত হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখি একটা। আর যেমন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় সেরকমই হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। আই রাইট এ লেটার, এখানে সাবজেক্টকে আই, তাহলে প্রথমেই আমি ওই সেন্টেন্সটার সাবজেক্ট, এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম এবং অবজেক্টটা কিসের মাধ্যমে, কোন প্রেপোজিশনের মাধ্যমে যুক্ত হবে, বাই এর মাধ্যমে। তাহলে আই হয়ে গেল বাই মি। আর এখানে অবজেক্ট কি আছে, এ লেটার। এ লেটার এর অবজেক্টের সাধারণত দেখো লেটারের আমরা যে সাবজেক্ট অবজেক্টের রূপান্তরের যে চারটা করেছিলাম, কোন সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়ে চেঞ্জ হয়ে যায় কিংবা কোন অবজেক্ট থাকলে সাবজেক্ট হয়ে চেঞ্জ হয়ে যায়, সেখানে লেটার শব্দটা ছিল না, অর্থাৎ লেটারের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এখানে কি হবে, এ লেটারটা এ লেটার হিসেবেই সাবজেক্টে আসবে। আর এই যে ভার্বটা ছিল, এখানে বলছে ভার্ব যেটা আছে সেটা ইজ, অ্যাম, অর, ইজ, অ্যাম, আর এগুলোর সাথে যুক্ত হয়ে আর পাস্ট পার্টিসিপেল ফর্মের সাথে একসাথে বসবে। থার্ড ফর্ম বলতে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো রাইট, এখানে আমার সাবজেক্ট কি আছে, এখানে আই সাবজেক্ট ছিল বলে আমার রাইট ছিল। এ লেটার, এ লেটারের সাথে এর মধ্যে থেকে কে বসবে, ইজ, অ্যাম, না আর। এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ইজ বসবে। সিঙ্গুলার হলে সাধারণত ইজই বসে, যদি না ধরো ইউ বা ইউ এর মতন কোনো শব্দ জোড়া থাকে, এটা তো ছোটোবেলা থেকে আমরা জানি, তাহলে ইজ বসলো। আর রাইট ভার্ব, রাইট ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম কি না, রাইট, রোট, রিটেন। পাস্ট ফর্ম হচ্ছে রোট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, তাহলে রিটেন। বুঝতে পারলে? আবার বলে দিচ্ছি, দেখো আই, এদিক থেকে শুরু করি। এ লেটারটা ছিল অবজেক্ট, এটার কোনো রকম পরিবর্তন হবে না, এটা এ লেটার এখানে সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, আই ছিল
আমাদের সাবজেক্ট সেটা এখানে অবজেক্ট হয়ে যাবে, কিন্তু তার মাধ্যমে করা হয়েছে তাই জন্য বাই মি হয়ে যাবে। আর রাইট এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, নিয়ম হচ্ছে ইজ, অ্যাম, আর এসব যোগ করব, তার সাথে যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ করব, তাহলে রিটেন হয়ে গেছে। তাহলে টোটাল বাক্যটা হলো যে এ লেটার ইজ রিটেন বাই মি। আমি চিঠি লিখেছি না, একটা চিঠি আমার দ্বারা লেখা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এবার অন্য একটা বাক্য দেখি। ইউ হ্যাভ মেনি বুকস, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে বুকস, মেনি বুকসটা অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, এই যে মেনি বুকস। ইউ, ইউ এর কোনো রকম পরিবর্তন হয় না, দেখবে টেবিলে বাই ইউ। আর এখানে হ্যাভ আছে, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। মেনি বুকস, বুকস হলে ইজ, অ্যাম, আর এর মধ্যে কে বসবে? আর বসবে। আর হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, তাহলে মেনি বুকস আর হ্যাড বাই ইউ। বুঝতে পেরেছো আশা করি। একটা বাক্য বলে দিচ্ছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটু বেশি করে উদাহরণ দিই, কারণ প্রথম ভয়েস শিখছো, বুঝতে একটু সময় লাগবে। সি ডাজ নট লাইক মি, এখানে সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে মি। আর ডাজ, লাইক, এই দুটো মিলিয়ে ভার্ব। আর নটটা এখানে একটা ভার্বেরই পার্টের মতো, কিন্তু এটা ভার্ব নয়, না না বোঝাচ্ছে, এটা না বোধক একটা ওয়ার্ড। তাহলে মি, মি এর যদি ওই টেবিলটায় যাই, দেখো টেবিলটায় মি চেঞ্জ হয়ে দেখবে আই হয়ে গেছে, এই যে মি আই। তাহলে সেই অনুযায়ী আমাদের টেবিলের নিয়মের মতন করে চেঞ্জ করতে হবে। মিটা এখানে অবজেক্ট, মিটা এখানে অবজেক্ট, আর সিটা সাবজেক্ট। তো মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আর সিটা বাই হার। ডাজন্ট লাইক, আচ্ছা এবার ইজ, অ্যাম, আর, আই আছে সাবজেক্টে, তাহলে অ্যাম বসবে যে নিয়ম অনুযায়ী ইজ, অ্যাম, আর। আর লাইক, লাইক শব্দটা হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড। আর যেরকম নট ছিল এখানে নট। এইখানে খেয়াল করো যে ডাজ শব্দটার কিন্তু কোনো রকম ব্যবহার হলো না, কারণ আমাদের নিয়মে আছে যে ভার্বের, মেন ভার্বের যে ফর্মটা আর সেইটাকে চেঞ্জ করা হয়। তো ডাজ কোনো মেন ভার্ব নয়, তাই জন্য এখানে ডাজটা বসেনি। ডাজটা আদতে কি হয়ে গেছে? অ্যাম হিসেবে এখানে পরিবর্তিত হয়ে গেছে, এরকম মনে করতে পারো। এবার কি আর একটা সেন্টেন্স, ডু ইউ টেক এক্সারসাইজ। এখানেও দেখো টেকটা হচ্ছে মেন ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, আর এক্সারসাইজটা এখানে অবজেক্ট। এরকম প্রশ্নবোধক বাক্যে তোমাদের যদি ভয়েস চেঞ্জ করতে অসুবিধা মনে হয়, তাহলে এই যে যেটার মাধ্যমে প্রশ্ন হয়েছে, অর্থাৎ ডু, ডু জিনিসটাকে সরিয়ে দাও। ডুটাকে সরিয়ে দিলে কোয়েশ্চেন চিহ্নটা উঠে যাবে। তাহলে বাক্যটা কি হলো? এইটুকু বাক্যকে আগে দেখো, ইউ টেক এক্সারসাইজ। এখানে তাহলে আমরা ডুটাকে নিয়ে পরে ভাবব। এক্সারসাইজ, এক্সারসাইজটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে গেছে এক্সারসাইজ। ইউ, ইউ কি হয়ে যাবে? অবজেক্ট হলে বাই ইউ। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। আর কি বলেছে? ইজ, অ্যাম, আর যুক্ত করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা হবে এক্সারসাইজ ইজ টেকেন বাই ইউ, কিন্তু এটা তো কোয়েশ্চেন মার্ক আছে, তাই এক্সারসাইজ ইজ টেকেন বাই ইউ করলে তো কোয়েশ্চেন মার্ক হবে না। কি করতে হবে? তখন ইজটাকে আমাদের এক্সারসাইজের পরে যে ইজটাকে আছে সেটাকে এইখানে নিয়ে আসতে হবে। তাহলে ইজ এক্সারসাইজ টেকেন বাই ইউ, এটা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয়। তাহলে বুঝতে পারলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ
হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, আর একটা লাস্ট এক্সাম্পল দেখে নিই। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে একটু সেন্টেন্সটার শেষ কিন্তু অবজেক্ট দিয়ে হয়নি। পিপল সাবজেক্ট, ইংলিশ অবজেক্ট এবং স্পিক হচ্ছে ভার্ব, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা একটা সাপোর্টিং পার্ট সেন্টেন্সে। তাহলে এই সাপোর্টিং পার্টটাকে আমরা আপাতত ছেড়ে রাখছি। আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করলাম পিপল, তাহলে কি হয়ে যাবে বাই পিপল। আর ধরো এখানে বাই পিপল লেখা আছে, আমি বলছি কেন এখানে বাই পিপল লিখিনি, লেখা হয়নি। আর স্পিকটা কি হয়ে যাবে নিয়ম অনুযায়ী ইংলিশের সাথে ইজ বসবে আর স্পোকেন। তাহলে ইংলিশ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, যার পরে যা বাক্যটা আছে মানে সেন্টেন্সের পার্টটা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটা কপি হয়ে যাবে, কপি পেস্ট। তাহলে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটা যদি তোমরা লেখো এটা কিছু ভুল নয়, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা বেশি প্রেফারেবল, বাই পিপলটা সাধারণত লেখা হয় না। ওকে, আচ্ছা এবার একটা প্যাসিভ ভয়েসে, ধরো এই বাক্যটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে বলেছে অ্যাক্টিভ করতে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেনি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলেছে। তো এটা কি হবে, এখানে দ্য স্নেক হচ্ছে সাবজেক্ট আর দ্য মঙ্গুস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভে কি হয়ে যাবে দ্য মঙ্গুসটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য মঙ্গুস সাবজেক্ট হয়ে গেছে, দ্য স্নেকটা অবজেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে আর বাই দ্য স্নেক হবে না, কারণ বাই দ্য মঙ্গুস হবে না, মানে বাই দ্য মঙ্গুসটা দ্য মঙ্গুস হয়েছে, কিন্তু দ্য স্নেকটা তো বাই দিয়ে যুক্ত হতে পারে না। দেখো এই দিককার অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে কি কোনো বাই আছে না, তাহলে উল্টো দিকের নিয়মের ক্ষেত্রে বাই দ্য মঙ্গুস এইটার বাইটাকে বাদ দিয়ে যে অবজেক্টটা পড়ে থাকবে সেটা সাবজেক্ট হয়ে গেল, কিন্তু দ্য স্নেক এই সাবজেক্টের সাথে কোনো রকম বাই যুক্ত হবে না, সেই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেল দ্য স্নেক। ইজ কিল্ড, ইজ কিল্ড দেখো ইজ রয়েছে, তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটাও প্রেজেন্ট টেন্সে থাকবে। আর মেন ভার্ব কি না, মেন ভার্ব হচ্ছে কিল্ড, তাহলে কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্মে যুক্ত হয়েছে, আমাদের প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যাব না কারণ কি ইজ আছে, প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব। তাহলে কি হবে যে কিলস হয়ে যাবে, দ্য মঙ্গুস কিলস দ্য স্নেক। আচ্ছা, এরপরে সিম্পল পাস্ট টেন্স। এখানে একই ব্যাপার, ওখানে ইজ এম আর দিয়ে আমরা অ্যাড করছিলাম, এখানে ওয়াজ বা ওয়্যার, কারণ এটা কি পাস্ট টেন্স হয়ে গেছে, তাই ওয়াজ বা ওয়্যার অ্যাড করবো, তার সাথে ভার্বের থার্ড ফর্ম অ্যাড করবো, বাকি যা নিয়ম সব একই। আই কেপ্ট মাই প্রমিস, তাহলে আইটা সাবজেক্ট কি হয়ে যাবে বাই মি, মাই প্রমিস এটা অবজেক্ট কি হয়ে যাবে এখানে সাবজেক্ট, সেম থাকবে মাই প্রমিস। কেপ্ট পাস্ট টেন্সে আছে সেই কারণে মাই প্রমিসের সাথে ওয়াশ বসবে না ওয়্যার বসবে, ওয়াশ বসবে। কেপ্ট, কেপ্ট হচ্ছে কিপের পাস্ট ফর্ম, কিন্তু আমি কি বলেছি পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা যুক্ত হবে, তাহলে কিপ কেপ্ট কেপ্ট এখানে বসে গেল কেপ্ট, মাই প্রমিস ওয়াজ কেপ্ট বাই মি। আচ্ছা, তারপর একটা প্যাসিভ ভয়েস দেখি, দ্য ট্রুথ ওয়াজ স্পোকেন বাই হার। এখানে দ্য ট্রুথটা সাবজেক্ট, বাই হার, হারটা অবজেক্ট, ওয়াজ স্পোকেনটা হচ্ছে ভার্ব ফর্ম, তাহলে বাই হার আছে এটা কি হয়ে যাবে সি। দ্য ট্রুথ, দ্য ট্রুথই থাকবে। বারবার বলছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা বাই যুক্ত করি না। এবং ওয়াজ স্পোকেন এই ভার্ব ফর্মটা ওয়াজ আছে তাই বুঝতে পারছি পাস্ট টেন্সে আছে। স্পোকেন, স্পোকেন হচ্ছে স্পিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্পিক স্পোক স্পোকেন, তো পাস্ট ফর্মটা আমরা লিখবো, সিম্পল পাস্টে পাস্ট ফর্ম লেখা হয় স্পিক স্পোক, তাহলে সি স্পোক দ্য ট্রুথ। ঠিক আছে, এবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, হু পেইন্টেড দ্য ওয়ালস। এখানে
হুটা হচ্ছে কি সাবজেক্ট, দ্য ওয়ালসটা অবজেক্ট, আর পেইন্টেডটা ভার্ব ফর্ম। তো দ্য ওয়ালস এই পার্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ালস। হু বাই হুম, আর পেইন্টেড এটা কি হয়ে যাবে ওয়্যার পেইন্টেড। কিন্তু বাক্যটা দেখো বেশ ঘুরিয়ে পেঁচিয়ে গেছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। কারণ কি, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আমি তোমাদের কি বলবো যে এটাকে একটা প্রশ্ন ছাড়া কোনো রকম বাক্য নর্মাল সেন্টেন্স করে নিতে। ধরো এটাকে করে নিলে তোমরা মনে মনে ভাবো যে আই পেন্টেড দ্য ওয়ালস, সেক্ষেত্রে কি হবে, দ্য ওয়ালস ওয়্যার পেন্টেড বাই মি, ভয়েস চেঞ্জ করলে আই পেন্টেড দ্য ওয়ালস, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য ওয়ালস ওয়্যার পেন্টেড বাই মি। এবার আই এর বদলে যদি হু ধরে নাও, হু আছে, হু পেন্টেড দ্য ওয়ালস, দ্য ওয়ালস ওয়্যার পেন্টেড বাই হুম। ঠিক আছে, দ্য ওয়ালস ওয়্যার পেন্টেড বাই হুম। এই সেন্টেন্সটা যদি উত্তরে লেখো তো সেক্ষেত্রে কোনো রকম ভুল নেই, কিন্তু প্রশ্নবোধক এই ব্যাপারটাকে জোর দেওয়ার জন্য আদতে বাই হুম এই পার্টটাকে প্রথমে শুরুতে আনা হয়েছে। প্রশ্নবোধক বাক্য তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় কিংবা কোনো রকম ভার্ব দিয়ে শুরু হয়, বাই হুম ভার্ব দিয়েও শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড, তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে, বাইটাকে বাদ দিতে পারবে না প্যাসিভ ভয়েসে, তাই বাই লিখতেই হয়েছে, তারপরে ভার্ব ওয়্যার, দ্য ওয়ালস পেইন্টেড। তো এরকমভাবে প্রশ্নবোধক বাক্য যদি তোমাদের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হয়, তোমরা এই সাবজেক্টটাকে অন্য সাবজেক্ট দিয়ে পাল্টে এবং কোয়েশ্চেন মার্কটাকে হাটিয়ে একটা সিম্পল সেন্টেন্স করে নেবে, তারপর সিম্পল সেন্টেন্স থেকে সেই ভয়েস চেঞ্জটা করবে। তাহলে তারপর ভয়েস চেঞ্জটা করার পর সেইটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেবে। আমি যদি তোমাদের এত কিছু মানে পুরোপুরি লিখিয়ে বোঝাতে চাই তো সেক্ষেত্রে একটা ভয়েস চেঞ্জ বোঝাতেই 10-15 মিনিট লেগে যাবে, তাই জন্য আমি সিম্পলি বুঝিয়ে দিলাম। তোমাদের টেক্সট বুকে বা রেফারেন্স বুক যেখান থেকে তোমরা গ্রামার পড়ো সেখানে নিয়ম লেখা থাকবে, সেখান থেকে তোমরা আরও ভালো করে বুঝে নিতে পারো। প্রথম ভয়েস চেঞ্জ করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এরকম কোয়েশ্চেন মার্ক দেওয়া সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হয়। তারপরে এরকম সেন্টেন্স যদি 40-50টা তোমরা ভয়েস চেঞ্জ করে নাও তাহলে বুঝতে পেরে যাবে আস্তে আস্তে কেমনভাবে করতে হবে। পরের কি তাহলে টেন্স হবে সিম্পল ফিউচার টেন্স। দেখো আশা করি আস্তে আস্তে তোমরা ভয়েস চেঞ্জের ধরনটা ধরতে পেরে গেছো, তাই এবার অত বেশি উদাহরণ দিচ্ছি না, একটা একটা করে উদাহরণ দিচ্ছি। I shall buy a car. A car, I কি বাই মি, shall buy। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়, মেন ভার্ব কোনটা বাই, আর শ্যালটা হচ্ছে সাপোর্টিং ভার্ব বা এক্সট্রা ভার্ব। তো শ্যাল বা উইল, ফিউচারে দেখো শ্যাল বা উইল দিয়ে ফিউচার হয়, শ্যাল বা উইল যা থাকবে সেটা তো থেকেই যাবে, তার সাথে এই বি এই শব্দটা লেখা হবে, এটাও এক রকমের ভার্ব, লিখতেই হবে বি শব্দটা, যাই থাকুক শ্যাল থাকুক কি উইল থাকুক সবসময় বি লেখা হবে প্যাসিভ ভয়েস, আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শ্যাল আছে এখানে, এ কার বলেছি, এ কারের সাথে তো শ্যাল লাগে না, এ কারের সাথে উইল লাগে, তাই শ্যালটা উইল হয়ে গেছে। তারপরে চোখ কান বুঝে উইল বা শ্যালের পরে বি লাগিয়ে দেবে এবং বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বট বট, তো এ কার উইল বি বট বাই মি। আর একটা কোয়েশ্চেন সেন্টেন্স, হু উইল ইউ হেল্প মি। তাহলে ইউ হেল্প মি ধরো, উইলটাকে আপাতত ভুলে যাও, ইউ হেল্প মি এবং কোয়েশ্চেন মার্কটাকে আপাতত ভুলে যাও। ইউ হেল্প মি মানে কি হবে, আই আদতে I am helped by you. I am helped by you. কিন্তু am করে দিলে কি হয়ে যাচ্ছে, সেটা
প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু ফিউচার টেন্সে রাখতে হবে। তো ফিউচার টেন্সের নিয়ম অনুযায়ী আই শ্যাল বি হেল্পড বাই ইউ, এটাকে জাস্ট কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। কোয়েশ্চেন মার্ক হওয়ার জন্য শ্যাল বা উইলটাকে আগে আনতে হবে, শ্যাল আই বি হেল্পড বাই ইউ। ঠিক আছে, আর একটা বাক্য বলছি, হু উইল টেক দিস প্লেস, হুটা এখানে ভার্ব, কি হয়ে যাচ্ছে বাই হু। হিজ প্লেস, হিজ প্লেসটা হচ্ছে অবজেক্ট, এখানে হয়ে গেল সাবজেক্ট। আর কি ভার্ব পড়ে আছে উইল টেক, তাহলে নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে উইল বি টেকেন, বাই হুমের পরে আমি বসাবো উইল বি টেকেন।